হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। তো আজকে আমরা উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের কর্মমুখী রসায়ন চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আমি জানি এই কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা পড়তে তোমাদের অনেকেরই ভালো লাগে না, তার কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম জিনিসপত্রই মুখস্থ। বাট কিছু করার নাই, প্রতি বছরই বুয়েট ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হচ্ছে, এবং যে প্রশ্নগুলো হচ্ছে তার ম্যাক্সিমামই হচ্ছে মুখস্থ নির্ভর প্রশ্ন। এখন তুমি যদি সেগুলা ভালোমতো না পড়াশোনা করে যাও তুমি পারবা না, আর পড়াশোনা করে গেলে তুমি পাবা। এখন ধরো যে তুমি ইন্টিগ্রেশনের বিশাল একটা ম্যাথ করে 10 নাম্বার পাবা, আর এই চ্যাপ্টারের কিছু মুখস্থ জিনিসপত্র পড়েও তুমি 10 মার্ক কিন্তু পেতে পারো। তো যত খারাপই লাগুক যাই লাগুক, যেহেতু প্রতি বছরই 10 মার্কের প্রশ্ন এখান থেকে হচ্ছে, তোমাকে পড়তেই হবে। আর আমাকে কেউ যদি বলো যে ভাইয়া কর্মমুখী রসায়নের জন্য শুধু উদ্ভাসের কনসেপ্ট বুক পড়াটা কি ঠিক হবে কিনা, মানে শুধু উদ্ভাসের কনসেপ্ট বুক পড়লেই কর্মমুখী রসায়ন কাভার হবে কিনা, টু বি অনেস্ট এটা দিয়ে হবে না। তাহলে কি করতে হবে? কনসেপ্ট বুকের পাশাপাশি হাজারি স্যারের বইটা তোমাদের পড়তে হবে। তুমি যদি হাজারি স্যারের বইটা আর কনসেপ্ট বুকটা পড়তে পারো, আমার বিশ্বাস তুমি ম্যাক্সিমাম জিনিসই কাভার করে ফেলতে পারবা। এখান থেকে ঘুরে পেঁচায় প্রশ্ন আসলেও তুমি পারবা। তো চলো আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন নিয়ে একটু কথাবার্তা বলি। আমাদের এই কোর্সে টোটাল ক্লাস আছে 47টা। এই 47টা ক্লাসে আমরা তোমার হচ্ছে রসায়নের যে কনসেপ্ট বুকটা আছে উদ্ভাসের 24 ব্যাচে যে কনসেপ্ট বুকটা দিছে, সেই কনসেপ্ট বুকের আমরা সমস্ত টপিক শেষ করাই দিছি। মোটামুটি 60 ঘন্টার মতো লাগছে এই ক্লাসগুলো শেষ করতে। আর এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আর কেউ যদি কোর্সে ভর্তি হতে চাও সেক্ষেত্রে এই যে নাম্বারটা তোমরা দেখতেছো এই নাম্বারে বিকাশ অথবা রকেটে সেন্ড মানি করে আমাকে যদি জানাও, তাহলে আমি তোমাকে কোর্সে ভর্তি করাই দিতে পারবো। ওকে। তো তোমরা এখন বলতে পারো ভাইয়া আপনি বলতেছেন যে কর্মমুখী রসায়নে শুধু কনসেপ্ট বুক এনাফ না, হাজারি স্যারের বইও পড়তে হবে, আপনি আবার কনসেপ্ট বুক পড়াইছেন। আচ্ছা আমি তোমাকে বলি, কর্মমুখী রসায়নে আমরা শুধু কনসেপ্ট বুকটা পড়াই নাই। কর্মমুখী রসায়নে আমরা একটা ক্লাসে নিয়েছি 1 ঘন্টা 45 মিনিটের মতো। এই ক্লাসে আমরা হাজারি স্যারের বই থেকে ইম্পর্ট্যান্ট টপিক এবং কনসেপ্ট বুক এবং কোশ্চেন ব্যাংক তিনটে একসাথে পড়াইছি, যাতে করে তুমি একটা ক্লাস দেখার ফলে যাতে ওই একটা ক্লাসেই তোমার কর্মমুখী রসায়নটা পুরাটা এ টু জেড কাভার হয়ে যায়। তো আমরা কর্মমুখী রসায়নের কনসেপ্ট বুক, হাজারি স্যারের বই এবং কোশ্চেন ব্যাংক তিনটা মার্জ করে পড়াইছি, যাতে করে একটা ক্লাসেই তোমার কর্মমুখী রসায়ন শেষ হয়। ওকে। এই পেজ থেকে তেমন কিছু পড়ার আসলে দরকার নাই। এই পেজ থেকে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা আসলে কি, খাদ্য নিরাপত্তা কয়টা নীতির উপর ভিত্তির মানে কয়টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, ভিত্তিগুলা কি কি, এগুলো একটু পড়বা। আমি কিন্তু কোর্সে এগুলো খুব ভালো মতো পড়াইছি। এইখান থেকে মেইন জিনিসটা পড়বা, মানে এইখান থেকে মেইন পড়াশোনা শুরু আর কি। এখান থেকে তুমি পড়বা যে খাবার আসলে নষ্ট হয় কেন, খাবার আসলে কেন নষ্ট হয়, খাবার নষ্ট হওয়ার পিছনে 3টা কারণ আছে। এই 3টা কারণটা ভালো মতো পড়বা। এরপরে প্রিজারভেটিভ, এখান থেকে পরীক্ষার জন্য তুমি পড়বা প্রিজারভেটিভের ডেফিনেশন পড়বা। ধরো পরীক্ষার প্রশ্ন আসবে প্রিজারভেটিভস কি, ধরো পরীক্ষা একটা প্রশ্ন আসলো যে প্রিজারভেটিভস কি, তখন কিন্তু ভাইয়া এই প্রিজারভেটিভসের সংজ্ঞা তোমাকে লিখতে হবে। ঠিক আছে। আর প্রিজারভেটিভ দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ। তো ন্যাচারাল প্রিজারভেটিভ কোনগুলা সেগুলো একটু ভালো মতো দেখবা। লবণ, তারপরে ভিনেগার, চিনি, তারপরে অ্যালকোহল, সরিষার তেল, এগুলো হলো ন্যাচারাল প্রিজারভেটিভ। এই যে কিউরিং, লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের যে কৌশল, এই কৌশলটাকে বলা হয় হচ্ছে কিউরিং। এই জিনিসগুলো একটু মাথায় রেখো। একটা সময় ফ্রিজ আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত মানুষ কিন্তু খাদ্যদ্রব্য মানে বিশেষ করে মাছ সংরক্ষণ করতো লবণ দিয়ে। ভিনেগারে খাদ্য সংরক্ষণ কৌশল, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এইটা একটু ভালো মতো পড়বা। এটা পরীক্ষায় ঢাকা ভার্সিটি রিটেনেও আসতে পারে, আবার তোমাদের বুয়েট রিটেনেও আসতে পারে যে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল বর্ণনা করো। ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল বর্ণনা করো, এটা ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্ট্যান্ট, আবার বুয়েট রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট। এই যে সরিষার তেল, এটাও হলো একটা ন্যাচারাল প্রিজারভেটিভ। যাই হোক, ন্যাচারাল প্রিজারভেটিভ থেকে তোমার খুব একটা পরীক্ষায় প্রশ্ন আসে না। এইখানে তোমাদের কনসেপ্ট বুকে নাই, বাট হাজারি স্যারের বইয়ে আছে একটা পদ্ধতি, সেটা মানে একটা বিষয়, সেটা হচ্ছে পানি সক্রিয়তা। এই পানি সক্রিয়তা নিয়ে একটু ভালো মতো পড়ো, মানে ওয়াটার অ্যাক্টিভিটি যেটা আর কি, সেইটা একটু ভালো মতো পড়ো। এটা আমি কিন্তু পড়াইছি ক্লাসে। তোমরা একটু পানি সক্রিয়তা হচ্ছে এই জিনিসটা ভালো মতো হাজারি স্যারের বই থেকে পড়ে নিও, এই ন্যাচারাল প্রিজারভেটিভসেই ওটা আছে। ওইখানে কিছু ক্রম দেখবা যে পানি সক্রিয়তার মান কত থেকে কতর মধ্যে হলে খাদ্যদ্রব্য সংরক্ষিত থাকবে, কত থেকে কতর মধ্যে হলে খাবারটা নষ্ট হওয়ার পসিবিলিটি আছে, এগুলো একটু পড়ে নিবা।
তো ন্যাচারাল প্রিজারভেটিভ থেকে খুব একটা বিষয় পড়া লাগবে না, তোমরা আর্টিফিশিয়াল প্রিজারভেটিভটা খুবই ভালো মতো পড়বা। আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ খুবই ভালো মতো পড়বা। আর আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ এখানে 3 ধরনের, একটা অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, একটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, আর একটা হচ্ছে কিলেটিং এজেন্ট। 3টাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টগুলোর নাম এখানে দেওয়া আছে, এদের ব্যবহারের ক্ষেত্র দেওয়া আছে, যে কোথায় ইউজ করা হয়, কোন জিনিসপত্র সংরক্ষণে ইউজ করা হয়, আর অনুমোদিত মাত্রা কত %। মানে আমরা অবশ্যই জানি যে আর্টিফিশিয়াল যে প্রিজারভেটিভগুলো আছে এটা একটা নির্দিষ্ট অনুমোদন মাত্রা আছে, এর বেশি যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হইতে পারে। এই জন্য একটা অনুমোদন মাত্রা আছে যে এত % সর্বোচ্চ তুমি ইউজ করতে পারবা। অ্যান্টি অক্সিডেন্টগুলো একই রকমভাবে অ্যান্টি অক্সিডেন্টগুলোও পড়বা। এগুলা শুধুমাত্র কনসেপ্ট বুকের উপর ডিপেন্ড করে থাকবে না, কোশ্চেন ব্যাংক মানে সরি হাজারি স্যারের বইটাও পড়বা। আর যারা আমাদের কোর্সটাতে এনরোল করবা ওইটাতে তুমি জাস্ট ক্লাসটা ভালো মতো দেখে তুমি আর একবার হচ্ছে রিভিশন করে নিবা, দ্যাটস ইট। আর এইখানে দেখো এই 4টা জিনিস আছে, BHA, BHT, TBHQ, PG। এই যে তোমার হচ্ছিল বিউটালেটেড হাইড্রক্সি অ্যানিসোল, বিউটালেটেড হাইড্রক্সিটোলুইন, তারপর টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন আর প্রোপাইল গ্যালেট। এই 4টা সংকেত পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি। এই 4টা সংকেত একদম টানা মুখস্থ করে ফেলবা, কয়েকবার লিখবা, লিখে দরকার পড়লে তোমার পড়ার টেবিলের সামনে গোছায় রাখবা, বুঝতে পারছো? এই 4টার সংকেত কিন্তু পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি। এরপর আসবা কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট কারা বা কিলেটিং এজেন্ট কি, এটাও পরীক্ষায় আসতে পারে। ধরো তোমার ঢাকা ভার্সিটি রিটেনে আসলো কিলেটিং এজেন্ট কি, কয়েকটি কিলেটিং এজেন্টের নাম লিখো। কিলেটিং এজেন্ট কি, কয়েকটি কিলেটিং এজেন্টের নাম লেখো। এগুলা কিন্তু ভাই পরীক্ষায় আসতে পারে। তো এখানে তোমার এই ইডিটিএ সম্পর্কে একটু জিনিসগুলো ভালো মতো পড়ো, যে এই ইডিটিএ কিভাবে কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে, কয়টা লন পেয়ার থাকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখান থেকে ফরমালিনটা একটু ভালো মতো দেখে নিও, যদিও অর্গানিকে আমরা ফরমালিন A to Z পড়াবো, তারপরও ফরমালিনটা একটু ভালো মতো এখান থেকে দেখে নিও, যে মানে ফরমালিনে কেন আমরা আসলে এই মিথানল অ্যাড করি। মানে এখান থেকে প্রশ্নটা এরকম হইতে পারে যে ফরমালিনে মিথানল যোগ করা হয় কেন, যোগ করা হয় কেন। এরপরে দেখো বইয়ের 23-24 এই প্রশ্নটা আসছে যে কোনটা সংরক্ষণে কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। এটার জন্য তোমাকে তো বললামই যে প্রিজারভেটিভগুলোর নাম পড়তে হবে, ব্যবহারের ক্ষেত্র পড়তে হবে, আর অনুমোদন মাত্রাটাও পড়তে হবে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের সময়ও আসতে পারে। এই দেখো সাইট্রিক অ্যাসিড কোন ধরনের খাদ্য সংরক্ষক, এটা কিন্তু হাজারি স্যারের বই থেকে একদম তুলে দিছে। হাজারি স্যারের বইয়ে কিন্তু সুন্দর করে লেখা আছে যে সাইট্রিক অ্যাসিড একটা অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। আমি কিন্তু এটা পড়াইছি, এই জন্য আমি বলতে পারতেছি। ওই জন্য বলতেছি শুধু এই চ্যাপ্টারের জন্য কনসেপ্ট বুকের উপর রিলাই করে থাকবে না, হাজারি স্যারের বইটা একটু দেখবা। এরপরে চলো এই যে ইডিটি এর অলরেডি বললাম, দেখো ইডিটি অলরেডি 22-23 চলে আসছে। ইডিটি এর কাহিনীগুলো একটু ভালো মতো পড়ো। এই যে দেখো আমি বললাম এই সংকেতগুলো আসতে পারে, রুয়েটে 18-19 সালে অলরেডি এই সংকেতগুলো চলে আসছে। তো তোমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষায় এই সংকেতগুলো কিন্তু ভাই আসতে পারে, খুবই ভালো মতো পড়বা। এরপর আসো টাইপ 2। এখন কর্মমুখী রসায়নে তোমার টাইপ আছেই 2টা, একটা হলো প্রিজারভেটিভ আর একটা হচ্ছে ভিনেগার। একটা হলো প্রিজারভেটিভ আর একটা হচ্ছে ভিনেগার। এখন আমাকে যদি বলা হয় যে ভাইয়া আমি একদমই পড়তে চাই না কিছু, তাহলে কোন টাইপটা পড়বো, তাহলে আমি বলবো ভাই টাইপ 2টা ভালো মতো পড়ো, কারণ টাইপ 2 থেকে পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি খুবই ইম্পর্ট্যান্ট, মানে খুবই বেশি আর কি। টাইপ 2টা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে পড়বা যে ভিনেগার কাকে বলে। ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণ। আর এইটার গড় পিএইচ কত সেটা একটু ভালো মতো দেখবা। আর এই ভিনেগারের মল্ট ভিনেগার প্রস্তুতির বিশেষ কিছু তথ্য আছে, এই তথ্যগুলো তোমার লাগবে। এই তথ্যগুলা থেকে এমসিকিউতে সরাসরি প্রশ্ন আসতে পারে যে আখ বা খেজুরের রসে 16-20% সুক্রোজ থাকে। আর তোমার হচ্ছে ইস্ট থেকে নিঃসৃত এনজাইমগুলো হচ্ছে ইনভার্টেজ এবং জাইমেস। এগুলা কি করে, তোমার ওই ইনভার্টেজ এনজাইম কি করে, ইনভার্ট চিনি তৈরি করে, আর জাইমেস কি করে, তোমার গ্লুকোজ থেকে ইথানল তৈরি করে। এরপরে আরেকটা জিনিস ভালো মতো পড়বা, সেটা হচ্ছে এই যে দেখো অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট, এই জিনিসগুলা কি করা হয়, তোমার অ্যাড করা হয় অ্যালকোহল উৎপাদনে ইস্টের বৃদ্ধি করতে আর কি। মানে ইস্ট যেটা মানে তুমি অ্যাড করতেছো এখানে, সেই ইস্টের বৃদ্ধির জন্য তোমার অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট কিন্তু অ্যাড করা হয়, এটা একটু মাথায় রেখো।
আর এইখানে যে বিক্রিয়াগুলো আছে ভাই, এই তাপমাত্রা সহ তুমি এই এনজাইম সহ একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। এই যে বিক্রিয়াগুলো আছে, চিনি থেকে তুমি ইনভার্ট চিনি পাচ্ছ, গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমমলার আণবিক মিশ্রণ, তারপর ইনভার্ট চিনি থেকে তুমি ইথানল পাচ্ছ। এই বিক্রিয়া সমতা সহকারের 14 গোষ্ঠী মুখস্থ করে ফেলবা ভাই। এটা থেকে তোমার যে কোনো জিনিস পরীক্ষায় আসতে পারে, ইভেন এই তাপমাত্রা পর্যন্ত আসতে পারে। তো এখানে কোনো কিছু বাদ দিবা না ভিনেগারের এটা। আর এই দ্বিতীয় স্তর যেটা, এই দ্বিতীয় স্তরটা এবং তৃতীয় স্তর একটু রিডিং ভালো মতো দিবা, যে এই পাস্তুরীকরণ করা হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত মিনিট উত্তপ্ত করা হয়, এই জিনিসগুলোও কিন্তু তোমার এমসিকিউতে আসতে পারে। তো এটা একটু ভালো মতো দেখবে, এখানে এই পর্যন্ত কোনো কিছু বাদ দিবা না। আর এই যে বিক্রিয়াগুলো আবার দেওয়া আছে তোমার সামগ্রিক বিক্রিয়াগুলো, এটা আর একবার তাপমাত্রা সহ মুখস্থ করে ফেলবা, কোনোভাবেই এই জিনিসগুলো বাদ দিবা না। আমি আবারও বলতেছি, কোনোভাবে যদি বাদ দাও তাহলে ধরা খাইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমি যেহেতু বলছি এই জিনিসগুলো লাগবে, তার মানে লাগবে, বিভিন্নভাবে এগুলো আসতে পারে। ভিনেগারে খাদ্য সংরক্ষণ কৌশল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা অলরেডি প্রথমে বলে দিছি, আবারও বলতেছি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে রিটেনে, ঢাকা ভার্সিটি এবং রিটেন দুইটাতেই, মানে বুয়েট দুইটাতেই রিটেনে আসতে পারে। এই যে দেখো, এই যে প্রশ্নগুলো আছেন এখানে, এখানে প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো পড়বা, প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো পড়বা। বিশেষ করে এই প্রশ্নটা একটু ভালো মতো পড়ো, একটু ঘুরায় পেঁচায় দিলে এই টাইপের প্রশ্ন দিয়ে দিবে। তারপরে এই যে এক্সাম্পল 10 আরেকবার ভালো মতো পড়বা, বুয়েট 21-22 আসছে। তারপরে এই যে এক্সাম্পল 11 আরেকবার ভালো মতো পড়ে নিবা, এটা অলরেডি আসছে। আর আমি এখান থেকে বলবো যে এখানে যে তোমার ইয়েগুলো আছে, যে প্রশ্নগুলো আছে রিটেনের জন্য, যে প্রিজারভেটিভ কীভাবে খাদ্য বস্তু সংরক্ষণ করে এই প্রশ্নটা ভালো মতো পড়বা, ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে প্রশ্নটা ভালো মতো পড়বা, একবার খাতায় লিখবা। তারপরে গাঠনিক সংকেত লেখো 4 নাম্বার, এটা একটু ভালো মতো দেখবা। মল ভিনেগার প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখাও, এটাও খাতায় একবার লিখে ফেলবা। আর খাদ্য লবণ দিয়ে কীভাবে খাদ্য সংরক্ষণ করা যায় এটাও একবার খাতায় লিখে ফেলবা। আমার মনে হয় রিটেন প্রশ্ন আসলে এগুলাই আসবে, কিন্তু এই দেখো সংকেতগুলো আছে, এই সংকেতগুলো কিন্তু বারবার প্র্যাকটিস না করলে, বা এই যে বিক্রিয়াগুলো আছে তাপমাত্রা সহ বারবার যদি প্র্যাকটিস না করো, তোমার পরীক্ষায় কিন্তু পারবা না। এই যে দেখো তাপমাত্রাটা পর্যন্ত কি করছে, এখানে শক দিয়ে দিছে, তাপমাত্রা পর্যন্ত এখানে পরীক্ষায়, বুয়েট পরীক্ষায় আসছে 18-19-এ। সো জিনিসপত্র কিন্তু সহজ আসবে, তোমরা অনেক কঠিন কঠিন জিনিসপত্র পড়ো না। এবার 24 ব্যাচ তোমরা এবার অনেক কম সময় পাচ্ছ, আর 25 ব্যাচ যারা করবা তারা একটু আগে থেকেই জিনিসগুলো কি করো, আগায় নাও আর কি। সহজ জিনিস কোনোভাবেই ভুল করা যাবে না। যদি তুমি সহজ জিনিস ভুল করো ভাই, আবারও বলতেছি, তোমার কিন্তু চান্স হওয়ার প্রবাবিলিটি কমে যাবে। কিন্তু তুমি যদি কঠিন জিনিস ভুল করো, তোমার চান্স হওয়ার সম্ভাবনা কমবে না, মানে কমবে না, সর্বোচ্চ কি হবে, তোমার র্যাঙ্ক এদিক ওদিক হইতে পারে। এটা মাথায় রেখো। সহজ জিনিস ভুল করেই মানুষের চান্স মিস হয়, কঠিন জিনিস ভুল করে কখনো মানুষের চান্স মিস হয় না, এটা মাথায় রেখো। আর তোমরা যারা ধরো যে নিজেরা বুঝতে পারতেছো না হাজারি স্যারের বইয়ের কোন টপিকগুলো পড়বা, কিভাবে পড়বা, তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের এই কনসেপ্ট বুক সলভ কোর্সে এনরোল করতে পারো। আমাদের এই একটা ক্লাস করলে আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হবে সেকেন্ড পেপারের ক্লাসগুলোতে। সেকেন্ড পেপারে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের এগুলা দিয়ে দিব, সাজেশন ক্লাসগুলো।